জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। নির্বাচন ঘিরে ফ্যাসিবাদী শক্তি গুপ্ত কৌশল ব্যবহার করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর খামারবাড়িতে হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক পরিচয় হিসেবে ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে। তারেক রহমান আরও বলেন, ভিন্ন মতই গণতন্ত্রের শক্তি। নোট অব ডিসেন্ট গণতান্ত্রিক সংস্কৃতিরই অংশ। সম্প্রীতির বাংলাদেশ গড়তে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার বাংলাদেশ গড়তে সজাগ থাকার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংখ্যালঘুদের নাগরিক মর্যাদা নিশ্চিত করা ও সব ধর্ম বর্ণের মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়াই বিএনপির অঙ্গীকার। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কারো কথায় পরিচিত না হওয়ারও আহ্বান জানান তিনি। নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে আমাদের যত তিক্ততা আছে সবকিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ করে তুলতে চায়। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। সংবিধানে গণভোটের কথা নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কথায় কথায় আন্দোলন করবেন না। বড় দল রাস্তায় নামলে সংঘর্ষ হতে পারে। শনিবার রাজধানীতে আলোচনার সভায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। একই অনুষ্ঠানে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, তার দল আলোচনার টেবিলে কথা এগিয়ে নিতে চায়। আর প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, 9 মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়। আলোচনা নির্বাচনের পরেও হতে পারে। জনতার ইশতেহারে একজন নাগরিক জাতীয় ইস্যু, নিজ এলাকার সমস্যা ও চাহিদা এবং বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের প্রয়োজনীয়তা নিয়ে মতামত দিতে পারবেন। নির্বাচনের পর সরকার কতটুকু তা বাস্তবায়ন করলো সেই হিসেব নিকাশ তুলে ধরবে এই মাধ্যম। আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আগামী নির্বাচনে ইশতেহার প্রণয়নে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। বলেন, আকাশ কুসুম না ভেবে বাস্তবসম্মত ইশতেহার করতে হবে। আলোচনায় উঠে আসে নির্বাচন আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদের কথা। ঐক্যমত কমিশনে অধিকাংশ দল আলোচনা করলাম, 2-3টে দল বাদে, যে আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে। আমাদের কিছু বন্ধুরা যারা এখানে হামিদুর রহমান আজাদ ভাই আছেন, তারা এখন মাঠে যাচ্ছেন, মাঠে সমাবেশ করছেন, মিছিল করছেন, এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন। জনগণের স্বার্থ, দেশের স্বার্থটা বিবেচনায় আনতে হবে। এখন আমার দলের জন্য কোনটা সুবিধা এটা নয়, সেই অভিযোগ আমার ক্ষেত্রে হইতে পারে, আমার দলের ক্ষেত্রে হইতে পারে। আমরা ভেরি সিনসিয়ারলি অনেস্টলি বলতে চাই, আমরা এটা বিশ্বাস করি, গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাবো। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড। এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে, আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। আপনি ম্যানিফেস্টোতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তরুণ তরুণীরা যেন বিপথে না যায় সেদিকে সবার খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। অনুষ্ঠানে মির্জা আব্বাস আরও বলেন, স্কুলে স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়মিত হওয়া উচিত। মেধা বিকাশে শিশুদের দিকে বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,
অভিভাবকদের উচিত নাটক, থিয়েটার, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দেয়া। পরে স্কুল ও কলেজ শাখার 2 ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যারা আজকে অংশগ্রহণ করেছে আমি যারা করে নাই, বাইরে যারা আছে, একটু যত্ন করে খেয়াল রাখবেন, খেয়াল করে রাখবেন এরা যেন আমরা যেভাবে ছোটবেলায় মানুষ হয়েছি ওই শ্রদ্ধাবোধ ভালোবাসা নিয়ে বড় হয় এবং এরা যেন আরো প্রোগ্রেসিভ হয়, আরো সামনের দিকে চিন্তা ভাবনা করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার রেফারির দায়িত্ব পালন না করে হাত দিয়ে গোল দিয়েছে। শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের হলরুমে ছাত্রদল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, একই সঙ্গে কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জ্ঞান ও প্রযুক্তি নির্ভর রাজনীতি করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। সভায় উপস্থিত ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশকে কোণঠাসা করে প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যাশা পূরণে কাজ করছে একটি রাজনৈতিক দল। কারো পরামর্শে নয়, বরং নিজেদের সামর্থ্য নিয়ে ছাত্রদল এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। তারা বিনা কারণে রাজপথকে উত্তপ্ত করতে চায়, আমরা তাদেরকে ইতিহাসে স্মরণে রাখবো, এই ছাত্র সমাজ স্মরণে রাখবে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রত্যাশা পূরণে তারা লিপ্ত রয়েছে। পড়াশোনা করতে হবে, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে। তাহলেই পরে তোমরা আগামী দিনে নেতৃত্ব বজায় রাখতে পারবা। তা না হলে আগামীর বাংলাদেশে শুধুমাত্র বয়ানবাজি করে কোনো রাজনীতি হবে না। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি খোদ প্রফেসর ইউনূস সাহেব, এখানেই হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশও করলেন আপনি। 5 দফা দাবি মেনে না নিলে 11 নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দল। শনিবার দুপুরে জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে জামায়াত সহ 8 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান নেতারা। অভিযোগ করেন, আলোচনায় বসতে সবাইকে আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি বিএনপি। এমন প্রেক্ষাপটে বিএনপিকে এই আলোচনার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেয়ার চেষ্টা হলে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। বলেন, জনগণের দাবি না মানলে আগামী 11 নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠকে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতারা উপস্থিত ছিলেন। রাজনীতি করার সময় যে যার দল করবে, ভোট দেবে যাকে খুশি তাকে, কিন্তু সামাজিক ও সামষ্টিক স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার আবদুল্লাপুর হাজী আমির উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ। তিনি বলেন, রাজনীতি ও দল মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে ঐক্যের বড় ক্ষেত্র। রাজনীতির মধ্যেও আমাদের এক হওয়ার অনেক উপলক্ষ আছে, যে এখানে আমরা যারা যারা আছি আমরা অনেক মতের মানুষ আছি, অনেক পথের মানুষ আছি। কেউ বিএনপি করে, কেউ জামাত করে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু দিন শেষে আমরা এই উপলক্ষগুলোতে যে আমরা একসাথে হইতে পারি, এটাই হচ্ছে আমাদের সফলতা। আপনি ভোট দেওয়ার সময় যে যার মতো করে যাত্রা দিবে, রাজনীতি করার সময় যাত্রা ইচ্ছা সে যাত্রা করবে, কিন্তু সামাজিক উপলক্ষগুলা, গ্রামের প্রশ্নে, ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। বড় রাজনৈতিক দলের নেতারা বিশ্বাসই করতে পারেনি জুলাই গণ অভ্যুত্থানের মতো পরিবর্তন সম্ভব। দেশকে সুস্থ রাজনীতির পথে এগিয়ে নেয়ার বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নেই তাদের। ঐকমত্য কমিশনে তারা যেভাবে গুন্ডামি মাস্তানি করেন, এলাকাতেও তারা একই আচরণ করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউতে নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না। একই অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির প্রধান তাসলিমা আখতার বলেন, জুলাই সনদ নারীদের বাদ দিয়ে প্রণীত হয়েছে। সংসদে 51% নারী অংশগ্রহণের প্রক্রিয়া স্পষ্ট নয় বলেও অভিযোগ করেন তিনি। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক বলেন, জুলাই সনদের পুরো প্রক্রিয়াই নারী বিবর্জিত, যা নারী সমাজে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, ঐকমত্য কমিশনের রূপরেখা স্পষ্ট নয়। জুলাই সনদের বাস্তবায়ন কাঠামো পরিষ্কার না থাকলে সেটি কার্যকর হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি। তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে। তারা ঐকমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন, তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারের ভোট কালেক্ট করা যাবে। আমি মনে করি না তা। জুলাই সনদের পুরো প্রক্রিয়াটা নারী বিবর্জিত এবং আমি সেই দিনই দক্ষিণ প্লাজায় যখন ঘোষণা হয় আমি ওখানে ছিলাম, আমি সাথে সাথেই পোস্ট করেছিলাম যে আজকে আবারও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুরুষ শাসন কায়েম। ঐকমত্য কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো, সবাই সময় দিলেন, সবাই এটার প্রতি মনোযোগ দিলেন, এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন, সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে, আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে। পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে পণ্ড হল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেন ডাউন কর্মসূচি। এ সময় শতাধিক শিক্ষক আহত হন। পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। শনিবার 3 দফা দাবিতে শাহবাগমুখী পদযাত্রা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাধে বিপত্তি। শুরু হয় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। অপরদিকে ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করে শিক্ষকরা। শান্তিপূর্ণ পেন ডাউন কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষকদের। অপরদিকে পুলিশ বলছে কলম জমা দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল শিক্ষকরা। 3 দাবি পূরণ না হওয়া পর্যন্ত রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেন বিক্ষুব্ধ শিক্ষকরা। ওনারা কিন্তু সবকিছু সুন্দর করে আমাদের কাছে কলমও দিয়ে দিচ্ছে, যে দিয়ে আমরা শহীদ মিনারে ফিরে যাবো। ফেরত গিয়ে আমাদের নেতৃত্বে যারা আছে তাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে। এইভাবে কথা আছে, ওরা সুন্দর করে আমাদের ধন্যবাদ জানালো। এখন এই পাশ থেকে তার আবার এগেনস্টে গ্রুপ আছে, এটা তার আমরা জানি না। তারা দেখি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো। তো এই সময় তখনই তো আমাদের সাথে লাগলো। তাছাড়া তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল, খুবই ভালো ছিল। অনেকে আহত হয়েছে, আমার তো হাতে গেছে। দেশের বিচার ব্যবস্থা এখন বিচারিক সংস্কারের রোডম্যাপ ধরে এগিয়ে যাচ্ছে। গত 15 মাসের এই সংস্কারের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা, কার্যকারিতা এবং নৈতিক রূপান্তর নিশ্চিত করা। প্রশাসনিক পরিবর্তনের পাশাপাশি ন্যায় বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 75তম পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রিইউনিয়নে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন ক্ষমতা নয়, মানুষের সেবার জন্য কাজ করে। এর আগে সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অপরাজেয় বাংলা থেকে যাত্রা শুরু করে র্যালিটি শেষ হয় টিএসসিতে। দীর্ঘদিন পর বর্ষপূর্তি অনুষ্ঠানে একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। পুরো সময় জুড়ে ছিল স্মৃতিচারণ আর পুনর্মিলনের উচ্ছ্বাস। 6 বছর পরে আমি আজকে 75 বছর পূর্তিতে অংশগ্রহণ করার কারণে আসলে আমার কাছে এটা উৎসবের এবং আবেগের এবং অনুভূতি। আমার খুবই ভালো লাগছে, এত বছর পর আমি এখানে আসতে পারলাম। আমার পুরনো টিচার, আমার সহপাঠী সবাইকে দেখতে পাচ্ছি। It must reform to remain relevant. Over the past 15 months, to institutionalize a series of transformations designed to ensure autonomy, efficiency, and accessibility in the administration
of justice. দেশের সমুদ্র বন্দরগুলোর সাথে নৌবন্দরকে যুক্ত করতে বিআইডব্লিউটিও কাজ করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার সকালে পাবনার নগরবাড়ি নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধন শেষে একথা জানান উপদেষ্টা। বলেন, এই বন্দর চালু হওয়ায় পণ্য খালাসে গতি বাড়বে অন্তত 10 গুণ। সেই সঙ্গে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও। নদীর বন্দর থেকে শুরু করে যে সকল প্রকল্প শেষ করতে দীর্ঘ সময় লাগে সেগুলো কিভাবে কম সময়ে শেষ করা যায় সে ব্যাপারে সরকার কাজ করছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, এতে জাহাজ থেকে পণ্য খালাস বাড়বে কয়েক গুণ। বর্তমানে প্রতিদিন 2000 টন পণ্য খালাস হয়। বন্দর পুরোপুরি চালু হলে অন্তত 20,000 টন পণ্য খালাস করা যাবে। এতে রাজস্ব আয় বাড়ারও আশা প্রকাশ করছেন তিনি। চালু হলো টিটিপাড়ায় নির্মিত 6 লেনের রেলওয়ে আন্ডারপাস। শনিবার সকালে আন্ডারপাসটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগন্যালে আটকে থাকতে হবে না যাত্রীদের। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় এই আন্ডারপাসের নিচে থাকছে 6 লেনের রাস্তা, যার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন। 5 মিটার উচ্চতায় গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে আন্ডারপাস দিয়ে। আর দুই পাশে রিক্সা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথযাত্রীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। তবে কমলাপুরমুখী রাস্তার উপর মেট্রো রেলের স্টেশন নির্মাণের কাজ চলমান থাকায় এর পুরো সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। টেম্পোরারিলি এই কাজটা হয়তো জনসাধারণ একটু সমস্যা হবে। আশা করি এই ডিসেম্বর নাগাদ তারা এই রাস্তাটা এখানে কাজটা করবে, এরকম আমরা জানতে পেরেছি। গোপীবাগের রাস্তা মনে করেন যানজট, সব 3-4 রাস্তার গাড়ি এক রাস্তাতে চলাফেরা করতে, কথা বুঝছেন। তারপর ওইখান থেকে মনে করেন এই রাস্তাটা বন্ধ হওয়া থেকে অনেক সমস্যা হয়েছে পাবলিকের। এখন অনেক সুবিধা হয়েছে, আমরা অনেক খুশি, জনগণও খুশি। হ্যাঁ, এই রাস্তা আমরা জীবনে ভাবছিনি এরকম হইব। আমি সবাইকে অনুরোধ করবো, এখন যেমন আজকের দিনটা আপনারা দেখছেন রাস্তাটা কত সুন্দর, এবং আমরা চেষ্টা করবো যাতে এই রাস্তাটা এইভাবে মেনটেন করার জন্য। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় গিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10টায় গণভবন থেকে হেলিকপ্টারে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখান থেকে জেলা সার্কিট হাউসে যান তিনি। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে আরিফপুর কবরস্থানে বাবা মার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। দেখা করেন পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে। রোববার সার্কিট হাউসে আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিশ্ব এখন যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে চীন ধীরে ধীরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হলেও বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব এখনও অটুট বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজ একাডেমি আয়োজিত বাংলার মুসলমানদের ইতিহাস বিষয়ক এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। বক্তারা বলেন, খোলাফায়ে রাশিদিনের সময় থেকেই মুসলমানদের মধ্যে অনৈক্যের সূচনা। সময়ের পরিক্রমায় যা আরও বেড়েছে। এই অনৈক্যের কারণেই মুসলমানরা বিশ্বের নানা প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছে বলেও উল্লেখ করেন তারা। বক্তারা দাবি করেন, মুসলমান হয়েও শেখ হাসিনা দিল্লির গোলামি করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তবে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ সে অবস্থা থেকে বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন বক্তারা। এখনো এক ধরনের ইম্পেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আমাদেরকে বাস করতে হয়, এবং সেটার নাম আমেরিকান এম্পায়ার। আফটার 1991 যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পৃথিবীর সিস্টেমটা টোটালি একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে আমরা চলে গেলাম, যেটা রুল বাই আমেরিকা। তরুণরা না চাইলে গণ অভ্যুত্থান সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী মীর আহমেদ বিন কাসেম আরমান। শনিবার ইসলামী ছাত্র শিবির সরকারি বাংলা কলেজ শাখার উদ্যোগে একাদশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বাংলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিগত সময়ে গুম হওয়া পরিবারের সদস্যরা এখনও স্বজনদের খুঁজে ফিরছে। ক্ষমতা চিরস্থায়ী করতে ফ্যাসিবাদের দোসররা এই ঘৃণিত কাজ করেছে। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উচিত কারো কাছে মাথা নত না করা। একই অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ন্যায় আর ইনসাফের ভিত্তিতে গঠিত আগামী দিনের রাষ্ট্র ও সমাজ।
তোমাদের এখান থেকে একদিন প্রধান বিচারপতি হবে, তোমাদের এই ব্যাচ থেকে একদিন আর্মির চিফ হতে পারে, তোমাদের এই ব্যাচগুলো থেকে দেখবা বড় পুলিশ অফিসার হবে, এসপি হবে, ডিসি হবে। কাজে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখে, এমন এক সভ্যতা আমরা বিনির্মাণ করতে চাই যে সভ্যতার ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ। তরুণের সময় এটা, তরুণ হচ্ছে সেই সময় যেখানে আমরা আমাদের শরীরের টকবগে শক্তি থাকে, মনের শক্তি থাকে আরো বেশি। এই জন্য আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, সমাজে যত বিপ্লব হয়েছে, বিপ্লব করেছেন নবীনরা, তরুণরা। সম্প্রতি দেশের একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের তথ্য ছড়িয়ে পড়ার পর হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। শনিবার দুপুরে বাড়তি সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুর বারী। বলেন, সীমান্তের চেকপোস্টগুলোতে বাড়ানো হয়েছে বিজিবি সদস্য, সেই সাথে জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা বৈধ পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে, যাতে ভারত থেকে বাংলাদেশি কোনো টাকা তারা বহন করতে না পারে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে কবির আহমেদ ভূঁইয়াকে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন আখাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে আখাউড়া উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা বলেন, কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। তবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, মুশফিকুর রহমান দীর্ঘদিন প্রবাসী ছিলেন, শারীরিকভাবেও তিনি অসুস্থ। বিগত ১৭ বছর কবির আহমেদ ভূঁইয়াই নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই মনোনয়ন পুনর্বিবেচনা করে কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এদিকে নওগাঁ ৩ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় মহাদেবপুর থানা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনের পক্ষেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। খুলনায় দৈনিক আমার দেশ পত্রিকার ২ সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে নগরের শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এই হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় বিকেল ৪:৩০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর আকস্মিকভাবে হামলা চালায়। এ সময় তাদের কিল ঘুষি সহ মারধর করা হয়। এতে আহত হন দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। শনিবার দুপুর ২টার দিকে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬০টি ইউনিট। তবে কেউ দগ্ধ বা হতাহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা 11:30টার দিকে মিলগেট এলাকায় একটি তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশেপাশের এলাকা। গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ২টি ফোমের গুদামে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বাড়ানো হয় আরও কয়েকটি ইউনিট। এক পর্যায়ে দুপুর ২টার দিকে ৬০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন কয়েকশো শ্রমিক। বক্তারা বলেন, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২% নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম বন্দর। এমন স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মাঠে নেমেছে ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন সংগঠন।
কয়েক মাস ধরে চলমান মিছিল, সভা সমাবেশ সহ নানা কর্মসূচির পরও একটি পক্ষ সবকিছু উপেক্ষা করে নিউমোরিং কন্টেইনার টার্মিনালটি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ও লালদিয়ার চর ডেনিস কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান শ্রমিকরা। দাবি না মানলে সামনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। সরকার এই কয়দিন পরেই তারা এই টার্মিনালকে ডিসেম্বরের মধ্যেই বিদেশিদের হাতে হস্তান্তর করার জন্য বারবার বলে আসছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, চট্টগ্রাম বন্দরে হাজার হাজার শ্রমিক তারা কোনো অবস্থাতেই এই এনসিডিকে বিদেশিদের হাতে তুলে দিবে না। 4 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তান নৌবাহিনীর জাহাজ PNA সাইফ। শনিবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ব্যান্ড পরিবেশন করে এ সময় জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি কুতুবদিয়ায় বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশের নৌবাহিনী জাহাজ বনৌজার স্বাধীনতা অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন। এতে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন নৌবাহিনীর কর্মকর্তারা। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী 12 নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে। পূর্ব ঘোষিত 3 দফা দাবি আদায় না হলে বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ারিং কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা। শনিবার রাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়নে 7 নভেম্বরের মধ্যে সরকারের গঠিত কমিটিকে সুপারিশ দেওয়ার আলটিমেটাম দিলেও সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এছাড়া বারবার আশ্বাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তারা। এর আগে ন্যূনতম BCS ডিগ্রি না হলে 9ম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেওয়ারও দাবিসহ 3 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কোটা নির্ভর একটি গোষ্ঠী টেকনিক্যাল খাতের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রেখেছে এবং অযোগ্য ব্যক্তিদের প্রকৌশলী পদে বসিয়ে দেশের অবকাঠামো ও জনগণের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম BSc ডিগ্রিধারী হতে হবে। শিল্পী দেশের প্রতিনিধিত্ব করে আর তার শিল্পকর্ম তাকে সারা জীবন বাঁচিয়ে রাখে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এর কথা বলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। স্থাপত্য শাখায় তার নোবেল খ্যাত আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী তিনি। বিটুইন ইরোশন অ্যান্ড ইমার্জেন্সি শিরোনামের উপস্থাপনায় মেরিনা তাবাসসুম তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণ নয়, এটি সংস্কৃতি, সমাজ ও মানুষের সঙ্গে গভীরভাবে জড়িত একটি জীবন্ত শিল্প। একজন স্থপতির দায়িত্ব শুধু কাঠামো তৈরি নয়, বরং এমন কিছু সৃষ্টি করা যা মানুষের জীবন, পরিবেশ ও সময়ের সঙ্গে কথা বলে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, নগরায়ন এবং মানুষের জীবনধারার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে স্থাপত্যের ভাষা বদলাতে হবে। আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাজারে নিয়ে এসেছে ইনোভার ব্র্যান্ডের পণ্য। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই উপলক্ষে আয়োজন হয় ইনোভার লঞ্চ ইভেন্ট। ব্র্যান্ড ইনোভার বাজারে নিয়ে এসেছে গুণগত মানসম্পন্ন হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার,
পাওয়ার টুলস, কেবলস, এলইডি লাইটিং ও সুইচ অ্যাক্সেসরিজ পণ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকেজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ জসিম উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্রমবর্ধমান বাজারে নিজেদের কর্ম পরিকল্পনা ও আধুনিকতার ছোঁয়ায় ধারাবাহিকভাবে ইনোভার সবার আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা। জ্বালানি খাতের তরুণ প্রকৌশলী ও কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এ খাতের পেশাজীবীদের নিয়ে গঠন করা হয়েছে পেট্রো সেক্টর ইউথ অ্যাসোসিয়েশন। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সংগঠনের যাত্রা শুরু হয়। এর ফলে পেট্রো বাংলার অধীন 13টি কোম্পানির প্রায় 3000 তরুণ কর্মকর্তারা এক ছাতার নিচে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন। সম্মিলিত প্রয়াসে দেশের জ্বালানি খাতের আধুনিকায়ন, প্রযুক্তিগত উদ্ভাবন ও নীতি সংস্কারের সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলেও জানান উপস্থিত সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে PSYA এর প্রতিষ্ঠাতা সদস্যরা সংগঠনের লক্ষ্য, কাঠামো ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং সবার সহযোগিতা কামনা করেন। রাজধানীতে অনুষ্ঠিত হল নতুন প্লাগ ইন হাইব্রিড গাড়ি ডিপল S05 এর উদ্বোধন। উন্নত প্রযুক্তি, স্মার্ট ফিচার্স ও আকর্ষণীয় ডিজাইনের এই গাড়ি দেশের ইভি বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান ডিপল ও স্থানীয় পরিবেশক DHS অটোস। ঢাকায় আয়োজিত এক লঞ্চিং অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চাঙ্গার এর সাউথ ইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট গুয়ান জিন, চাঙ্গানের সাউথ ইস্ট এশিয়া সেলস ম্যানেজার ডু কাইজিয়ান, DHS অটোর লিমিটেড এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ সহ অনেকে। স্মার্ট ফিচারের এই গাড়িটির বাজার মূল্য 52 লাখ টাকা। গাড়িটি কিনতে পারবেন ঢাকা ও চট্টগ্রামের ক্রেতারা। ইতিমধ্যে সারা দেশের 22টি স্থানে ইভি চার্জিং নেটওয়ার্ক বসানো হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টানা সরকারি শাটডাউনে বিপর্যস্ত এভিয়েশন খাত। শুক্রবার একদিনেই 5000-এর বেশি ফ্লাইট বাতিল করেছে মার্কিন এভিয়েশন বিভাগ। বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের উপর চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশটির 40টি ব্যস্ততম বিমানবন্দরের অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে বিমানবন্দরগুলো ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতি দেখা দিতে শুরু করেছে। অতিরিক্ত কাজের চাপে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। আর শাটডাউনের কারণে বিনা বেতনে কাজ করা অনেক কর্মী পার্ট টাইমে চাকরি করতে শুরু করেছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল 4% কমানো শুরু হয়েছে। আগামী সপ্তাহে এই সংখ্যা বেড়ে 10% পর্যন্ত হতে পারে। আর শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল 15% থেকে 20% পর্যন্ত কমে আসতে পারে। হৃদরোগ, ডায়াবেটিস বা স্থূলতার মতো স্বাস্থ্য সমস্যা থাকলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের ভিসার আবেদন। CBS নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এরই মধ্যে দূতাবাস ও কনসুলেটে এ সংক্রান্ত বার্তা পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। CBS আরও বলছে, সরকারিভাবে নগদ সহায়তা বা দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা ছাড়াই আবেদনকারী পুরো জীবদ্দশায় এই ধরনের চিকিৎসার খরচ বহন করতে পারবে কিনা তাও বিবেচনা করবে ভিসা অফিসার। বিবেচনা করা হবে আবেদনকারীর পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকটিও, যার মধ্যে শিশু বা বয়স্ক বাবা মাও অন্তর্ভুক্ত। আর এই পরীক্ষার ভার দেওয়া হবে মার্কিন দূতাবাসে নিযুক্ত চিকিৎসককে। স্বাস্থ্য সমস্যা থাকলে কম বয়সী অভিবাসন প্রত্যাশীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বোঝা হতে পারে, ভাগ বসাতে পারে নাগরিক সুবিধায়। এমন কারণ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। রাশিয়া থেকে তেল গ্যাস আমদানির বিষয়ে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও হাঙ্গেরিকে বিশেষ ছাড় দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প মন্তব্য করেন, অন্য কোনো দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হাঙ্গেরির জন্য কঠিন হবে। তাই মস্কোর থেকে তেল আমদানি করে এমন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিলেও সেখানে ছাড় পাবেন হাঙ্গেরি। মূলত ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপে রাখতে এই নিষেধাজ্ঞা আরোপের কৌশল ব্যবহার করে আসছে ওয়াশিংটন। পরে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে, আগামী 1 বছর রাশিয়া থেকে জ্বালানি আমদানি করতে পারবে দেশটি। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনায় ফলপ্রসূ না হওয়ায় পাকিস্তানকে দায়ী করেছে আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠী। যদিও দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। তালেবান সরকারের মুখপাত্র শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 2 দিন ব্যাপী আলোচনা হয়েছে। কাবুল আশা করেছিল বৈরিতা বন্ধে একটি মৌলিক সমাধান ও বাস্তবসম্মত দাবি পেশ করবে ইসলামাবাদ, কিন্তু আলোচনায় পাকিস্তান দায়িত্ব জ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে এবং কোনো ফলাফল আসেনি। আফগানিস্তানের এমন অভিযোগের প্রতিক্রিয়ায় কোনো মন্তব্য করেনি পাকিস্তান। গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে নেতানিয়াহু সহ 37 ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের ইস্তানবুল শহরের শীর্ষ সরকারি কৌশলীর দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে। নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াল জামির। পরোয়ানায় গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ছাড়াও গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরকে আটকে দেয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়েছে ইসরায়েল। কথিত শ্বেতাঙ্গ গণহত্যার দোহাই দিয়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলনে বর্জন করবে যুক্তরাষ্ট্র। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, এবছর G20 সম্মেলনে কোনো মার্কিন সরকারি কর্মকর্তা অংশ নেবেন না। কারণ হিসেবে শ্বেতাঙ্গ আফ্রিকানদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। বলেন, G20 সম্মেলনের আয়োজন যে দক্ষিণ আফ্রিকায় হচ্ছে সেটাই লজ্জাজনক বিষয়। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত দুঃখজনক বলে জানালেও ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 22 ও 23 নভেম্বর জোহানেসবার্গে বসবে বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির জোটের বার্ষিক শীর্ষ সম্মেলন আসর। এর আগে ফ্লোরিডার মায়ামিতে ব্যবসায়ী নেতাদের এক সম্মেলনে যোগ দিয়ে সম্মেলনে নিজে যোগ দেবেন না বলে জানান ট্রাম্প। তার বদলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শুক্রবার পুয়ের্তো রিকোর সান হুয়ান মসজিদে নামাজ আদায়ের পর খাবারও বিতরণ করেছে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। এর আগে মামদানিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন পুয়ের্তো রিকানরা। মেয়র নির্বাচনে জয়ের মাত্র 2 দিন পরই বার্ষিক এক সম্মেলনে যোগ দিতে পুয়ের্তো রিকো পাড়ি জমান 34 বছর বয়সী এই নেতা। প্রতি বছর নিউ ইয়র্কের রাজনীতিবিদরা অংশ নেন এই সামিটে, যোগ দেন বিভিন্ন বৈঠক ও কর্মশালায়। What New Yorkers and New York City is craving is a city that all of us belong to. এবার খেলার প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। শনিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে 2 দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে অনুশীলন করতে আসে আয়ারল্যান্ড দল। দুপুরের দিকে অনুশীলন শুরু করে টাইগাররা। এই সিরিজে বাংলাদেশের স্পেশালিস্ট ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল। এদিকে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শেষ হচ্ছে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে সালাউদ্দিন আহমেদ অধ্যায়। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আইরিশরা। আগামী 11 নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। 19 নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম মেয়াদে দায়িত্ব পাওয়ার পর দেশ জুড়ে ক্রিকেট বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে দেশের নানা প্রান্তের ক্রিকেট সংশ্লিষ্ট মানুষদের একত্র করতে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার এমন আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য জানিয়েছেন শাহরিয়ার নাফিস। ডিসেন্ট্রালাইজেশনটা কি, এটা কেন হবে, কি জন্য প্রয়োজন, এবং আমাদের বিভিন্ন জেলার যারা ক্রিকেটের স্টেক হোল্ডার তারা কি চ্যালেঞ্জ ফেস করছেন এবং তাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সেই সব কিছু একসাথে কেটার করার উদ্দেশ্যে কিন্তু এই ক্রিকেট কনফারেন্সটা আয়োজন করা হচ্ছে। আমি আশা করছি বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সটা খুবই সফলভাবে আয়োজিত হবে এবং এখান থেকে আমাদের যে উদ্দেশ্য ক্রিকেটটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী রাজীব উদ্দিন চপল। ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেসে হুন্দাই গ্রুপের সহ সভাপতি থমাস হানকে 29/9 ভোটে পরাজিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক এই কর্মকর্তা। জানিয়েছেন এই অর্জনে দেশের আর্চারি আরও এগিয়ে যাবে। আমাদেরকে আজ পর্যন্ত পলিটিক্যাল কোনো আমাদেরকে আচরণ দিতে পারে নাই। আমাদের ফেডারেশনটা এখন পর্যন্ত নন পলিটিক্যাল আছে, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না। আমি একটু আগে যখন ভোটাভুটি চলতেছিল সেক্রেটারি সাহেবকে একটা কথা বললাম যে উই হেট পলিটিক্স বাট উই মেক ডিপ্লোমেসি। আজকের বিজয়টা একটা ডিপ্লোম্যাটিক বিজয় হয়েছে আমাদের। দেশের ক্রিকেটে চলছে বিতর্কিত এক সময়। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। বিস্ফোরক সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বৃহস্পতিবারই এই অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি। শনিবার রাতে 3 সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য 2 সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এই কমিটি 15 কার্যদিবসের ভেতর তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। এর আগে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটার মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা। কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল সাঁতারে পাড়ি দিলেন দেশের বিভিন্ন প্রান্তের 10 জন সাঁতারু। শনিবার সকাল 11টায় পেকুয়ার মগনামা ঘাট থেকে শুরু হয় সাঁতার। শেষ হয় কুতুবদিয়ার বড় ঘোফ ঘাটের ম্যানগ্রোভ এলাকায় গিয়ে। কুতুবদিয়া চ্যানেলে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং নামে একটি সংগঠন। আয়োজনের মিডিয়া পার্টনার এখন টিভি। 1 ঘন্টা 4 মিনিট সময় নিয়ে কুতুবদিয়া চ্যানেলে পাড়ি দিয়ে প্রথম হন বগুড়ার রাব্বি রহমান। পানিতে ডুবে মৃত্যুহার কমানো, উপকূলের জীববৈচিত্র্য রক্ষা, নদী সমুদ্রকে দূষণ থেকে রক্ষার পাশাপাশি ও অঞ্চলের ওয়াটার ট্যুরিজমকে উৎসাহিত করতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।